হুম। তো আগের দিন আমাদের ফার্স্ট ক্লাসে আমাদের হচ্ছিল যে ইন্ডিয়ান ফিজিওগ্রাফিক যে ডিভিশনস গুলো সেগুলো আমরা করেছি, তার সঙ্গে মাউন্টেনটা আমরা শেষ করেছি, মাউন্টেন রেঞ্জের মধ্যে হিমালয়াসটা পড়েছি, বাদ বাকিগুলো আমরা ডেকানের সাথে সাথে কভার করব। প্রচুর ক্র্যাক করছে, ভয়েস ক্র্যাক হচ্ছে। হ্যাঁ মানে বুঝতে পারলাম না কি বলবো। হেডফোনটা লাগালে আমার হেডফোনও কাজ করছে না, সেটাই তো বুঝতে পারছি না। হ্যালো, হ্যাঁ স্যার। সমস্যা হলে বলবে। আজকে এমনি সারাদিন প্রচুর বৃষ্টি হচ্ছে, তো এমনি মানে নেটওয়ার্ক খারাপ আছে, তো সমস্যা হলে বলবে, কিছু করার নেই। স্যার আজকে প্রচন্ড মেঘ লেগে আছে। হুম, আজকে এমনি সারাদিন বৃষ্টি হচ্ছে, কাল রাত থেকে বহুত বৃষ্টি হয়েছে। ঠিক আছে, দাঁড়াও। ঠিক আছে, তো আগের দিন আমরা যেটা পড়ছিলাম, এবার একটা রিভিশন দিয়ে নিই। যে ফার্স্টে ক্লাসে আমরা করেছিলাম ফিজিওগ্রাফিক ডিভিশনস অফ ইন্ডিয়া। ফিজিওগ্রাফিক ডিভিশনসের মধ্যে আমরা দেখেছিলাম দ্য হিমালয়ান মাউন্টেন রেঞ্জেস, দ্য গ্রেট প্লেন অফ নর্থ ইন্ডিয়া, দ্য পেনিনসুলার প্ল্যাটু, দ্য কোস্টাল প্লেন্স অ্যান্ড দ্য আইল্যান্ডস। মোট 5টা ভাগে আমরা ফিজিক্যাল ডিভিশন, মানে ইন্ডিয়ান ফিজিক্যাল যে ডিভিশনটাকে আমরা করেছিলাম। ফার্স্ট ছিল দ্য হিমালয়াস। হিমালয়াসকে আমরা মেইন তিন ভাগে ভাগ করেছিলাম। একটা হচ্ছে, বলো একটা কোনটা? হিমাদ্রি, সেকেন্ড হিমাচল, থার্ড হচ্ছে শিওয়ালি। ঠিক আছে, আর হ্যাঁ, এইটা ছিল আমাদের প্যারালালস ডিভিশনসগুলোর মধ্যে 3 ভাগে ভাগ করেছিলাম। এবার হরাইজন্টাল ডিভিশনটা যখন আমরা করেছিলাম, তার মধ্যে আমরা দেখেছিলাম কারাকোরাম যে পোর্শন, এক মিনিট, হ্যাঁ, দ্য পাঞ্জাব হিমালয়াস, দ্য কুমায়ুন হিমালয়াস, দ্য নেপাল হিমালয়াস আর দ্য আসাম হিমালয়াস। মোট 4 ভাগে আমরা ভার্টিক্যালি হিমালয়াসকে আমরা মোট 4 ভাগে ভাগ করেছিলাম। তাহলে কি হইলো, প্যারালালি আমরা হিমালয়াসকে 3 ভাগে ভাগ করতে পারি, আর হরাইজন্টালি আমরা হিমালয়াসকে 4 ভাগে ভাগ করতে পারি। সব থেকে বড় যে ডিভিশন, এই প্যারালালি যদি আমরা ডিভাইড করি, সব থেকে যে ওল্ডেস্ট এবং কি বলবো, ওল্ডেস্ট যে হিমালয়ান রেঞ্জ, সেটা হচ্ছে ওল্ডেস্ট এবং হাইয়েস্ট যে এলিভেশনের যে রেঞ্জ, সেটা হচ্ছে হিমাদ্রি। সব থেকে বড় বড় উঁচু পাহাড়গুলো যত মানে হিমালয়াসে আছে, যত এই হিমাদ্রিতে দেখা যায়। ঠিক আছে, হিমাদ্রির যে রেঞ্জের হাইট সব থেকে বেশি, তারপরে হচ্ছে হিমাচল, তারপরে হচ্ছে শিবালিক, সব থেকে ছোট হচ্ছে শিবালিক। ঠিক আছে, এতদূর মনে আছে? হ্যাঁ, তারপরে দাঁড়াও, হ্যাঁ, তো ডিভিশনস অফ হিমালয়, মিডিল আর দ্য গ্রেট। হিমাদ্রির একটা নাম হচ্ছে গ্রেটার হিমালয়, হিমালয় সেন্ট্রাল হিমালয় বা হিমাদ্রি, এতগুলোর নাম। তো এর হাইয়েস্ট পিক কত ছিল, মানে হাইয়েস্ট ইয়ে ছিল 6100 মিটার। এর হচ্ছে অ্যাভারেজ এলিভেশন, হাইয়েস্ট না, অ্যাভারেজ এলিভেশন হচ্ছে 6100 মিটার। ঠিক আছে, তারপরে আমাদের ছিল মিডিল হিমালয়কে আবার লেসার হিমালয় অর দ্য হিমাচল, 3টে নামে ভাগ করা যায়, 3টে নামে ডাকা হয় এটাকে। তার এটা এই স্পেশালি টুরিস্টের স্পট হিসাবে এই হিমাচলটা খুব ইম্পর্টেন্ট। কি কি রেঞ্জ, কি কি দেখা যায়, টুরিস্ট স্পটগুলো দেখা যায়, মসুরি দেখা যায়, তারপর মসুরিটা আছে, তারপর আর কি কি আছে, উত্তরাখণ্ড, তারপর ওই আমাদের হিমাচল যে স্টেট সেইটা পুরোটাই, তারপর এক্সেট্রা এইসব ছোটোখাটো যে জায়গাগুলো আছে, তারপর আর কি কি আছে, সিমলা, কুলু, মানালি, এই সবই এই হিমাচলের মধ্যে। হ্যাঁ, দার্জিলিং, গ্যাংটক, মির্কি,
মিরকি না, মিরিক। মিরিক। হ্যাঁ। তো এইগুলো হচ্ছে আমার হিমাচলের মধ্যে পড়ছে। তারপরে হচ্ছে শিওয়ালিক রেঞ্জ। শিওয়ালিক রেঞ্জ হচ্ছে সব থেকে ছোট, অ্যাভারেজ এলিভেশন হচ্ছে 2400 কিলোমিটার। শর্ট, ও না, এটা ডিস্টেন্স। অ্যাভারেজ এলিভেশন এর কত বলেছিলাম আমি? 80 থেকে, না কত আছে দাঁড়া, হ্যাঁ এই যে 600 থেকে 1500 মিটার্স হচ্ছে এর অ্যাভারেজ এলিভেশন। মিটার্সে হবে এলিভেশনগুলো সবসময়। 1000 to 1500 meters. হ্যাঁ, 600 to 1500। বুঝেছো? হ্যালো। হ্যাঁ স্যার। হ্যাঁ ঠিক আছে, চুপচাপ থেকো না, একই আজকে নেটওয়ার্ক খারাপ, কখন আছো কখন চলে গেছো বুঝতে পারবো না। নিয়ে তারপরে আমরা গেছিলাম, এরপরে প্লেন্সগুলো আমরা আগের দিন পড়েছিলাম। প্লেন্সের মধ্যে কি কি প্লেন্স পড়া হয়েছিল? একটা হচ্ছে তোমার ইন্ডাস, হ্যাঁ ইন্ডাস প্লেন, আর একটা হচ্ছে ব্রহ্মপুত্র প্লেনটা আমাদের দুটো হয়ে গেছিল। ইন্ডাস প্লেনের মধ্যে কোন কোন রিভার হয়ে গেছে। হ্যাঁ পাঞ্জাব হরিয়ানা প্লেন্সটাও হয়ে গেছে স্যার। হ্যাঁ, পাঞ্জাব হরিয়ানা প্লেন্সটাও হয়ে, রাজস্থান প্লেন্স হয়ে গেছে, পাঞ্জাব হরিয়ানা প্লেন হয়ে গেছে, ব্রহ্মপুত্র প্লেন্স হয়ে গেছে। এই তো পাঞ্জাব হরিয়ানা প্লেন্সের মধ্যেই তো আমরা ইন্ডাস প্লেন যেটাকে আর কি আমরা বলি, ওখানে দেখা গেছিল কতগুলো রিভার আমার ইন্ডাস প্লেন দিয়ে যাচ্ছে, সতলুজ, বিয়াস, রবি, চেনাব আর ঝেলাম আর ইন্ডাস। যাই হোক, এই কটা রিভার নিয়ে এই পুরো ইন্ডাস প্লেন বা পাঞ্জাব হরিয়ানা প্লেনটাকে ফরমেশন হয়েছে। ঠিক আছে, রাজস্থান প্লেন্সের ওপর সেরকমভাবে কোনো রিভারের আমরা কোনো খবর পাইনি, কোনো রিভারের নাম পাইনি, স্বাভাবিক নেই ওখানে। কিন্তু ওখানে আমরা সব থেকে বড় সল্ট ওয়াটার লেকটা পেয়েছিলাম, যেটা হচ্ছে সাম্বার লেক। মনে আছে? হ্যালো। হ্যাঁ শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার পাচ্ছি। হ্যাঁ, রাজস্থান অব্দি শুনলে? আর একবার রিপিট করুন স্যার, আপনার ক্লাস কেমন একটা পজ হয়ে গেছিল। আচ্ছা, দাঁড়াও, নেটওয়ার্কটা একটু সমস্যা হচ্ছে আজকে। অন্ধকার হয়ে আছে চারিদিকে। পুচকু টিভিটা বন্ধ কর না, আমি নেট পাচ্ছি না আগেই। হ্যাঁ শোনা যাচ্ছে, ঠিকঠাক আছে? হ্যালো। হ্যালো। হ্যাঁ শোনা যাচ্ছে, আছে। হ্যালো। শুনতে পাচ্ছ? পাচ্ছি স্যার। ঠিক আছে। তো আগের দিন আমরা এটা বললাম যে রাজস্থান প্লেন্স পড়েছিলাম, রাজস্থান প্লেন্সের মধ্যে আমরা সেরকম কোনো রিভারের কোনো নাম পাইনি, একটাই শুধু আমরা লেকের নাম পেয়েছি। অ্যাকচুয়ালি লেক আছে ওখানে আরও। সব থেকে বড় যে সল্ট ওয়াটার লেক আমাদের ইন্ডিয়ার, সাম্বার লেক, এইটা আমরা রাজস্থানে পেয়েছি, রাজস্থান প্লেন্সের মধ্যে পেয়েছি। ব্রহ্মপুত্র প্লেন্সে কিছু বিশেষ করে কিছু বলা নেই। রিভার ব্রহ্মপুত্রের যেই রিজিয়নটা দিয়ে ফ্লো করছে সেইটার পুরোটাই হচ্ছে ব্রহ্মপুত্র প্লেন। মেজর এরিয়া হচ্ছে এর আসামে। ঠিক আছে।
হুম আজকে আমরা গঙ্গা প্লেনটা শুরু করব। ঠিক আছে, গঙ্গা প্লেনটা একটু বড় আছে, এইটা আজকে আমরা শুরু করব। দেখো, গঙ্গা প্লেন যেমন নামেই আছে যে মেজর রিভার কোনটা হবে, রিভার গঙ্গা। ঠিক আছে, তার সাথে এর মধ্যে আরো কিছু কিছু রিভার গেছে, যেটা হচ্ছে তোমার যমুনা, ধরো 1 মিনিট, হ্যাঁ, আর আরো কিছু মেজর রিভার মিলে এই প্লেনটাকে তৈরি করেছে, যেটা হচ্ছে যমুনা, গোমতী, ঘাঘর, গন্ডক, কোশি, আর এইদিকে হচ্ছে চম্বল, বেতওয়া, কেন, সোন, এক্সেট্রা। ঠিক আছে, তো গঙ্গা ছাড়াও আরো এতগুলো রিভার মিলিয়ে এই এত বড় প্লেন রিজিয়নটাকে তৈরি করেছে। এরিয়া ওয়াইজ যদি সব থেকে দেখতে যাই, সব থেকে বড় হচ্ছে তাহলে এই প্লেনটাই হচ্ছে। ঠিক আছে, গঙ্গা প্লেনকে মেনলি 3 ভাগে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে আপার গঙ্গা প্লেন, একটা হচ্ছে মিডিল গঙ্গা প্লেন, আর একটা হচ্ছে লোয়ার গঙ্গা প্লেন। কোনো রিভারের কোর্স যখন আমরা মানে যে কোনো রিভারের কোর্সকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে তার আপার কোর্স, লোয়ার কোর্স, আর একটা হচ্ছে মিডিল কোর্স, সরি আপার, মিডিল আর লোয়ার কোর্স। ঠিক আছে, তেমনি গঙ্গা রিভারের কোর্স অনুযায়ী এই প্লেনটাকে ডিভাইড করা হয়েছে, আপার গঙ্গা প্লেন, মিডিল গঙ্গা প্লেন আর লোয়ার গঙ্গা প্লেন। আগে একটা ছোট্ট করে ডেসক্রিপশন দিচ্ছি যে এই আপার, মিডিল আর লোয়ারটাকে ডিভাইড কী করে। কোনো রিভার যখন অরিজিনেট করে, কোনো মানে স্পেশালি যখন সে রিভারটা পাহাড় থেকে নেমে আসছে, যেগুলো হচ্ছে তোমার স্নো ফেড রিভার বা গ্লেশিয়ার ফেড রিভার যেগুলো হয়, সেইগুলো যখন পাহাড় থেকে নেমে আসে তার স্পিড এবং মানে সেই জলের যে ফ্লোটা অনেকটা হাই থাকে, জানো এটা? সাউন্ড প্রচুর ক্র্যাক করছে। কিচ্ছু করার নেই, একটু ম্যানেজ করো, যেখানটা ক্র্যাক করবে সেটা বলবে। হ্যাঁ স্যার, আর একবার ওইটা রিপিট করুন, ওটাই বলছি। হ্যাঁ, তো যেটা বলছিলাম যে কোনো রিভার স্পেশালি যেটা স্নো ফেড রিভার, মানে ওই পাহাড়ের যে বরফ জমে থাকে, সেই বরফ গলে যখন সেই জলটা নেমে আসে, ঠিক আছে, হ্যাঁ সেইটাকে স্নো ফেড রিভার বলা হয়। তো যখন কোনো স্নো ফেড রিভার পাহাড় থেকে নেমে আসে তার স্পিডটা বহুত হাই হয়। ঠিক আছে, হ্যাঁ তো হ্যাঁ, তো ওই যে যখন ও পাহাড়ে দিয়ে বইছে সেই পোর্শনটাকে আমরা বলি আপার কোর্স, মনে থাকবে? হ্যাঁ হ্যাঁ, তো হ্যাঁ, তো যখন ওই রিভারটা কোনো পাহাড় দিয়ে নেমে আসে তখন, পাহাড় থেকে নেমে আসছে, ওইটা আপার পোর্শন। হ্যাঁ, আপার পোর্শন বা আপার কোর্স ওই রিভারটার। ঠিক আছে, হ্যাঁ এইবার যখন ওই রিভারটা ওই পাহাড় থেকে নেমে গেল, ঠিক আছে, একদম মানে প্লেন ল্যান্ডকে টাচ করলো, সেইখান থেকে শুরু হয় এবং সেই ওই কি বলবো একদম শেষ অবধি সেইটাকে বলা হয় মিডিল আর লোয়ার কোর্স। এবার মিডিল আর লোয়ার কোর্সটা ডিভাইড করা একটু সমস্যার ব্যাপার, কারণ আপার কোর্সটা আমরা বলতে পারি যে পাহাড় একদম স্টার্টিং থেকে পাহাড় থেকে নেমে আসা, জাস্ট ল্যান্ড ওই প্লেন ল্যান্ডে টাচ করলো, সেখান থেকেই আর কি আপার কোর্স শেষ হয়ে গেল। কিন্তু মিডিল আর লোয়ার কোর্স কোথার থেকে শুরু হয়, কোথার থেকে শেষ হয়, এইটা নিয়ে এক একটা রিভারের ওপর মানে আলাদা 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 রিভারে আলাদা আলাদা পয়েন্ট আছে। ঠিক আছে, বলা হয় যেইখান থেকে, যে পোর্শন থেকে রিভারটা কি বলবো একদম স্লো ডাউন হয়ে যায়, যেমন আমাদের বেঙ্গলে যখন গঙ্গা রিভার ঢুকে যায়, ঠিক আছে, বা বেঙ্গলে বলো বা ওই ফারাক্কা ব্যারেজ, ফারাক্কা ব্যারেজের নাম শুনেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ, ফারাক্কা ব্যারেজ দিয়ে যখন রিভারটা যে মুহূর্তে ফারাক্কা ব্যারেজ ক্রস করছে, সেইটা ওর হয় লোয়ার কোর্স। এবং ওই যে যেটা বললাম, যেখান থেকে একবারে প্লেন ল্যান্ডে টাচ করছে, সেইখান থেকে যখন ওই সেখান থেকে শেষ হয় তোমার, সেখানে শেষ হয় আপার কোর্স, সেখান থেকে শুরু হয় মিডিল কোর্স, এবং মিডিল কোর্সটা চলে পুরো একদম ফারাক্কা ব্যারেজ অবধি। ফারাক্কা ব্যারেজের পর থেকে গঙ্গা রিভারে লোয়ার কোর্স শুরু হয়ে যায়। এইবারে এই মিডিল আর লোয়ারের মধ্যে ডিফারেন্সটা বলছি, আপার, মিডিল, লোয়ার কোর্সের মধ্যে একটা ডিফারেন্স আছে, যেটা একটু শুনে নাও।
যেটা হচ্ছে আপার কোর্সে যখন রিভার থাকে যার স্পিড অনেকটাই হাই থাকে তখন ও ভার্টিক্যাল কাটিং করে। ভার্টিক্যাল কাটিং কথাটা শুনেছো আগে? হ্যাঁ, হ্যাঁ, মানে যখন ভার্টিক্যালি ফ্লো হয়। না ভার্টিক্যালি তো ফ্লো হচ্ছে কিন্তু ওই যে ইরোশনটা মাটিটাকে বেশি ইরোশন করে, মানে মাটির নিচেরটা ডাউনওয়ার্ড কাটিংটা বেশি হয়, ডাউনওয়ার্ড ইরোশনটা রিভারে বেশি দেখা যায়, ওখানে ভি শেড ভ্যালি তৈরি হয়। দাঁড়াও আমি একটু তোমাকে পেন্টটা বার করে দেখাচ্ছি। হুম, দেখতে পাচ্ছ পেন্ট? হ্যাঁ, হ্যাঁ, তো দেখো যখন রিভার, কোথায় গেল আমার রিভার, রিভার যেহেতু আমি ব্লু কালারই নিচ্ছি, কালার কি করে চয়েস করি, যাই হোক। হ্যাঁ, আমার রিভারটা এইটা হচ্ছে পাহাড় থেকে নেমে এলো, ঠিক আছে, এইখানে হচ্ছে প্লেন ল্যান্ড দিয়ে যাচ্ছে, এখানে বহু টেরা বেঁকা লাইন দেখা যায়, নিয়ে তারপরে আস্তে আস্তে এটা আমার সমুদ্রের মধ্যে বয়ে গেল, ঠিক আছে, এইটা ধরে নেবো আমার রিভার। এইবার হ্যাঁ, এই যে পাহাড়, এই যে এই পোর্শনটা পাহাড় থেকে নামছে, তাই তো, এই পাহাড়ে নেমে গেল, আচ্ছা, পাহাড়ের একদম ফুটটা টাচ করে নিল, পাহাড়ের ফুটটা যে মুহূর্তে টাচ করবে, এই স্টার্টিং থেকে পাহাড়ের ফুটটা যে মুহূর্তে টাচ করলো সেটা হয়ে গেল এই অবধি আপার কোর্স, ইউ সি আপার কোর্স। এই পাহাড়ে ফুট থেকে টাচ করার পর থেকে যখন আমাদের যদি গঙ্গা রিভারের ক্ষেত্রে বলি ফারাক্কা ব্যারেজ অবধি, এইটা হবে মিডিল কোর্স, এম সি, ঠিক আছে। আর এই ঠিক ফারাক্কা ব্যারেজের পর থেকে যতক্ষণ না রিভারটা সমুদ্রে গিয়ে মিশছে সেইটা হবে তোমার লোয়ার কোর্স, এল সি। তাহলে আপার কোর্স, মিডিল কোর্স আর লোয়ার কোর্স মাথায় ঢুকে গেছে? হ্যাঁ, কাকে বলে? ঠিক আছে, এইবার মানে মিডল কোর্সটা মানে যে বি শেপ ভ্যালির মতন হবে ওটাই মিডল কোর্স। না, ভি শেপ ভ্যালি মিডল কোর্সে হয় না, বলছি ভ্যালির ফরমেশন গুলো এবার আসছি, শোনো। এইটা তোমাদের ক্লাস 11-এ যথেষ্ট ছিল, তোমরা পড়োনি, কিছু করার নেই, এটা ক্লাস 11-এ হয়ে গেছে। যাই হোক, তোর যেটা বলছিলাম, হ্যাঁ, এই যে আপার কোর্সটা দেখো, আপার কোর্সে যখন রিভারটা যায় তখন ভি শেপ ভ্যালি ফর্মেশন করে, কারণ রিভারটা দেখো পাহাড় থেকে ধর ধর করে নেমে আসছে, তো এবার যখন পাহাড় থেকে হুড়বুড় করে যখন নেমে আসে রিভারের যে নদীর জলটা, তখন ও কি করে নিচটাকে কাটতে কাটতে যায়, নিচের দিকটা কাটে, বুঝতে পারছো? হ্যাঁ, সেই জন্য একটা ভি শেপ ভ্যালি দেখা যায়, নিচের দিকগুলো রিভার কাটছে, সাইডগুলো কিন্তু কাটছে না, ঠিক আছে, না, সাইডগুলো শক্ত, সাইডগুলো কাটছে না, ওর যত রাজ্যের জোর লাগাচ্ছে এই নিচের দিকে, সেই জন্য ভি শেপ ভ্যালি ফর্মেশন করছে। কিন্তু যে মুহূর্তে রিভারটা প্লেন কোর্সে মানে টাচ করলো, সেইখান থেকে শুরু করে তার পুরো মিডিল কোর্সটাতে ও চেষ্টা করে সাইডগুলোকে কাট করার, ঠিক আছে। হ্যালো? হ্যাঁ স্যার, হ্যাঁ, যে মুহূর্তে রিভারটা, এই যে ভি ওর প্রথমে কি করছিল, নিজের নিচগুলোকে কাটছিল, এইবার নিচগুলো তো কাটছেই, ঠিক আছে, এইবার মিডিল কোর্সে কি হয়, ও সাইডগুলোকে কাটার চেষ্টা করে, সেই জন্য ইউ শেপ ভ্যালি দেখা যায়। দেখো ভি শেপ ছিল, ঠিক আছে, নিয়ে এবার আস্তে আস্তে সাইডগুলোকে ও কাটছিল, সাইডগুলোকে কাটতে কাটতে ও ভি শেপ ভ্যালি তৈরি করলো। এই ভি শেপটা আস্তে আস্তে এরকম টাইপের হয়ে যায় একদম লোয়ার কোর্সে আস্তে আস্তে, কারণ দেখো প্রথমে থাকে রিভারের জোর বেশি থাকে, ও যত রাজ্যের জোর নিচের দিকে লাগায় এবং
ভি শেপ ভ্যালি তৈরি করে ফেলে। কিন্তু যখন সে সাইড ওয়ার্ড কাটিং মানে সাইডগুলোকে কাটা শুরু করে, তখন থেকে হয়ে যায় ওটা ভি শেপ ভ্যালি, ইউ শেপ ভ্যালি শুরু হয়ে যায়। ঠিক আছে, পুরো এই যে মিডিল কোর্সে ওটা ইউ শেপ ভ্যালি থাকে। ঠিক আছে, বাট যখন যেই রিভারটা তার লোয়ার কোর্সে এন্টার করে, কারণ সে আর না ভি সেট ভ্যালি হয় না ইউ সেট হয়, ও আর কোনো দিকটাই কাটার ক্ষমতা থাকে না। ঠিক আছে, সেই জন্য রিভারের এইরকম লাস্টে গিয়ে এইরকম একখানা শেপ দেখা যায়, বাটির মতন এইরকম। ইউ শেপ বলতে পারো এটাকে, বলা যায়, কিন্তু মানে আরো বেশি চওড়া হয়ে যায় রিভারটা। আর ও নিজের কোনো রকম কাটিং করার ক্ষমতা বা ইরোশন করার ক্ষমতা ওর আর থাকে না। বুঝতে পেরেছো? হ্যাঁ। হ্যাঁ, তো এই হলো রিভারের মিডিল আপার কোর্স, লোয়ার কোর্স আর মিডিল কোর্স। ঠিক আছে, এইবার যদি আমি গঙ্গা প্লেন্সে আসি, তাহলে হচ্ছে তোমার আপার কোর্স, তেমনি আপার গঙ্গা প্লেন, এই পোর্শনটা আমি ধরবো আপার গঙ্গা প্লেন, এইটাকে ধরবো আমি মিডিল গঙ্গা প্লেন, আর এটাকে ধরবো লোয়ার গঙ্গা প্লেন। কোন জায়গাটাকে কি বলেছে, কত অবধি কি আছে, সেটা আমি এখন দেখব। হ্যাঁ, আপার গঙ্গা প্লেন কম্প্রাইজিং অফ আপার, এত ঠিক আছে, কোন কোন স্টেটস গুলো আছে সেগুলো দেখে না, এত কিছু দরকার নেই তোমাদের। মেনলি ওই উত্তরাখণ্ড পোর্শনটাই হচ্ছে আপার গঙ্গা প্লেনের মধ্যে পড়ছে, বুঝেছো? হ্যাঁ। তারপর থেকে পুরো উত্তরপ্রদেশ যে জায়গাটা পুরোটাই হয়ে যাচ্ছে তোমার মিডিল গঙ্গা প্লেন। আর হচ্ছে একদম যে বেঙ্গল এবং বিহার যে জায়গাটা, মানে বিহারটা ক্রস করে জাস্ট মানে বিহারের মিডিল থেকে শুরু হয় এবং পুরো বেঙ্গলটাই হচ্ছে লোয়ার গঙ্গা প্লেন্সের মধ্যে পড়ছে। ঠিক আছে, কোনো ডাউট আছে? না। একটু তুমি পড়ো, তোমার যদি কোনো বইয়ে এক্সট্রা কিছু লেখা থাকে সেটা আমি এক্সপ্লেন করে দেবো। This plains has been formed by the depositional work of Ganga and its tributaries like Yamuna and Gomti and Ghagra, the Gandak, গন্ডক the গন্ডক Kosi, etc. The Chambal and Betwa, the Ken and the Son rivers from the peninsular plateau have also contributed to the formation of these plains. The plain slopes towards east and southeast, although there are local variation in the slope. Depending upon the geographical variations, this plains is further divided into three divisions: the Upper Ganga, the Middle Ganga plain, and the Lower Ganga plain. The western part of the Upper Ganga plain compares of comparatively high Ganga Yamuna, though this Goab is a defined geomorphology entity. The alluvial deposition here have thickness of 1000 to 2000 meters. The general slope of this Goab is towards the south, but there are many microslopes. ভাঙ্গার alluvial. বুঝতে পারছো না? হ্যালো, হ্যাঁ স্যার। হ্যাঁ, কোনটা আটকালে বলো? বলো কি বলছেন? কোন জায়গাটা আটকালে? না, এখানটা বুঝতে পেরেছি স্যার। এইটা কি যমুনা DAB দোয়াব।
দোয়াব মানে আগের দিন হ্যাঁ বলেছিলাম না যে ল্যান্ড বিটুইন টু রিভার্স, হ্যাঁ কি বললো মানে দ্য ল্যান্ড বিটুইন টু রিভার্সকে বলা হয় দোয়াব। দুটো রিভারের মাঝখানে যে জায়গাটা থাকে, যে ল্যান্ডটা থাকে, যে পোর্শনটা থাকে, সেটাকে বলা হয় দোয়াব। তারপর পড়ো। হ্যাঁ স্যার। পড়ো। The old Bhangar alluvial of the Doab has formed flat uplands which are quite different from the Khadar lowlands of the newer alluvial. The intervening slopes with relative variation 15 to 30 meters is in relief are locally known as Colus. Another unusual topographic feature of the upper Doab is seen in the alluvial Bhuru deposition. The Bhuar also forms a belt of undulating sandy uplands on the আনডিউলেটিং। east undulating sandy uplands on the eastern bank of the Ganga. আনডিউলেটিং মানে হচ্ছে উবড় খাবড়, এই এরকম 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 যে জায়গাগুলো হয় এগুলো। একবারে সমতল হ্যাঁ না, উবড় খাবড় টাইপের। Ganga. The Bhura ridges have given rise to the typical Bhura soils in the middle Doab. The middle Ganga plain is a transitional zone which extends over a distance of about 600 kilometers in eastern Uttar Pradesh and Bihar. The low Ganga plain lies in West Bengal and Bangladesh. The Ganga-Brahmaputra delta formation accounts for about two-thirds of this plain. এতটাই আছে স্যার। গঙ্গা শেষ? হ্যাঁ ঠিক আছে। এরপরে কি আছে? তো প্লেনটা আমাদের মোটামুটি শেষ, তাই তো? হ্যাঁ এবার আছে significance of the plain. সিগনিফিকেন্স অফ দি প্লেন আগের দিন পড়ে গিয়েছিলাম না? হ্যাঁ যাই হোক, একবার পড়তে পারো, তাহলে আজকে মোটামুটি একটা কমপ্লিট থাকবে। স্যার আমি পড়টা একটু শর্ট ভাবে আরেকবার বলে দিন, আমি পড়তে আমি পারবো। হ্যাঁ, বলতে প্লেনসের সিগনিফিকেন্ট কেন? প্লেন ল্যান্ড আমাদের মানে তুমি আরো ভালো বলতে পারবে যে তুমি যেহেতু তোমার বর্ধমান রিজিয়নে থাকো, পুরোটাই প্লেন ল্যান্ড। এবার একটা প্লেন ল্যান্ডের থেকে ভালো এগ্রিকালচার আর কোথাও হয় না, কারণ প্লেন ল্যান্ডের যে সয়েলটা প্রচণ্ড ফার্টাইল থাকে, অনেক রিভার্সের মিক্সচার থাকে, তাই তো, যেটা সয়েলটাকে ফার্টাইল করে দিচ্ছে, কোনো রকম জলের সমস্যা হয় না, বলতে পারো একটা আইডিয়াল কন্ডিশন এগ্রিকালচারের জন্য। ঠিক আছে, সেই জন্য এই পোর্শনটাকে পাঞ্জাব, হরিয়ানা, এই পোর্শনটাকে গ্র্যানারি, উত্তরপ্রদেশ, তারপর এই জায়গাগুলোকে গ্র্যানারি অফ ইন্ডিয়া বলা হয়। গ্র্যানারি কথাটার মানে হচ্ছে তোমার যেখানে শস্য দানাকে স্টোর করে রাখা হয়, বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ, তো দাঁড়াও হোল্ড করে একটু। হ্যাঁ, তো এই জায়গাটাকে সেই জন্য গ্রেনারি অফ ইন্ডিয়া বলা হয়, কারণ এই জায়গাটা বহুত ইম্পর্টেন্ট তোমার এগ্রিকালচারের জন্য। তার সাথে সাথে অনেক ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয়। ইন্ডাস্ট্রিয়ালাইজেশন মানে প্লেন ল্যান্ডে বেশি হয়।
মানে হচ্ছে তোমার কি বলবো, নতুন নতুন কারখানা খোলে, তার প্রসেসিং ইউনিটসগুলো খোলে, ঠিক আছে। তারপরে এইটা একটা আরবানাইজেশন হচ্ছে শহরীকরণ। যেমন দেখবে প্লেন ল্যান্ডের থেকে মতন ভিড় জায়গা আর কোথাও নেই, বুঝতে পারছো? হ্যাঁ স্যার। হ্যাঁ, প্লেন ল্যান্ডে যেমন ভিড় হয়, মানে এই যে এত শহরগুলো, এই কলকাতা, তোমার বর্ধমান, আসানসোল, তারপর যত জায়গাগুলো আছে, হাওড়া, সব হচ্ছে প্লেন ল্যান্ডের ওপর। কোনো তুমি, হ্যাঁ, পাহাড়ের ওপরও বড় শহর দেখা যায়, যেমন মসুরি, সিমলা, এগুলো ইম্পর্টেন্ট। বাট কলকাতার মতন কি বড়? অত বড় কি সাইজ? অত বড় সাইজ নয় না। তো, নয়। তাহলে মানে যেটা দেখছি যে কলকাতায় মানে তোমার এই যে ল্যান্ডের, মানে প্লেন ল্যান্ডের ওপর অনেক বড় বড় শহর গড়ে ওঠে। দিল্লি সব থেকে বড় এক্সাম্পল, যমুনা যে রিজিয়নটাতে, সেখানে দিল্লি গড়ে উঠেছে, কত বড় একখানা সিটি, বুঝতে পেরেছো? এই হচ্ছে তোমার প্লেন ল্যান্ডের সিগনিফিকেন্স, ইম্পর্টেন্স। ঠিক আছে। হ্যাঁ স্যার। হুম। এবার প্ল্যাটোটা আমরা শুরু করি। হুম। স্লাইড স্যার আজকে এটা শেষ। দেখো, শেষের কথাটা তো বলতে পারছি না, এবার দেখা যাক। আমি প্ল্যাটোটা শেষ করার চেষ্টা করবো আজকে। প্ল্যাটোটা কিন্তু অনেক বড়। হ্যাঁ স্যার, প্লেটুটা বড়, দিয়ে তারপর আবার কোস্টাল প্লেনস আছে। কোস্টাল প্লেনস, হ্যাঁ। হুম। কোস্টাল প্লেনসটা দেখছি, কোস্টাল প্লেনসটা আজকে বলতে পারছি না, প্ল্যাটোটা শেষ করার ইচ্ছা আছে আজকে। ঠিক আছে, কি বললাম শুনতে পেলে? না স্যার, শুনতে পাইনি। হ্যাঁ, সব করে ফেলেছিলাম। তো যেটা বলছিলাম যে প্ল্যাটোটা আজকে শেষ করার ইচ্ছা আছে, কোস্টাল প্লেনসটা কত দূর হবে আমি ঠিক বলতে পারছি না, দেখা যাক, চেষ্টা করছি। প্লেটুটাও অনেক বড়। হ্যাঁ, প্ল্যাটোটা অনেকটাই বড়। তো স্ক্রিন দেখতে পাচ্ছ আশা করি। হ্যাঁ স্যার। হুম। তো এটা মোটামুটি আমার নোটস থেকে বানানো, তোমার বইয়ে অবভিয়াসলি একটু আলাদাই হবে। যাই হোক, পড়ি। তো প্ল্যাটো বলতে আমরা কি বুঝি? প্রথম কথা, স্যার টেবল ল্যান্ড যেগুলো মানে ইনরেগুলার ট্রায়াঙ্গেল। ট্রায়াঙ্গেল তো এই ডেকান প্ল্যাটোর আমার শেপটা, ওটা লেখা আছে, তুমি, যাই হোক, ঠিক আছে। হ্যাঁ, তো প্ল্যাটো কাকে বলে? আগে পেনিনসুলার প্ল্যাটোর একটা এক্সাম্পল আগে ড্রয়িং দিয়ে বুঝিয়ে দিচ্ছি, তারপরে মেন ডেসক্রিপশনে যাচ্ছি। বাবা, আমার কম্পিউটার হ্যাং করছে।
শুনছে না কেন? আজকে বহুত সমস্যা, বহুত। এখনো বৃষ্টি পড়ছে তোমাদের ওদিকে? হ্যাঁ স্যার, খুব বৃষ্টি হচ্ছে। এখানেও মানে কন্টিনিউয়াস ভাবে পড়ে যাচ্ছে বৃষ্টি। কিচ্ছু শুনতে পাচ্ছি না। বলছি এখানে কন্টিনিউয়াস বৃষ্টি পড়ে যাচ্ছে। হ্যাঁ স্যার, তার জন্যই তো আজকে এত নেটওয়ার্কের অসুবিধা। সব রকম সমস্যা। দেখা গেলে বলো তো। ঠিক আছে। প্রেজেন্ট হচ্ছে? স্ক্রিন দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। ঠিক আছে। তো এই যে মাউন্টেন্স, এরকম একটা স্ট্রাকচার দেখা যায়, হ্যাঁ। তাই তো? দাঁড়ান, অফ করে দিই সব। তো এরকম একটা স্ট্রাকচার মাউন্টেন্সে দেখা যায়, কিন্তু প্ল্যাটো কিরকম টাইপের হয়? যদি এইরকম কোনো ল্যান্ড থাকে, টেবিল ল্যান্ড বলা হয়, এই জায়গাটাকে প্ল্যাটো বলা হয়। প্ল্যাটো ফরমেশন তোমাদের ক্লাস 11-এ ছিল আশা করি। কি মনে আছে বলো? স্যার ওটা মানে ফরমেশন অফ রকস। ফরমেশন অফ রকস, প্ল্যাটো। বলো বলো। মনে আসছে না। ক্লাস 11টা পুরো ফাঁকি মেরেছো, জানি আমি। যাই হোক, কিছু বলার নেই আমাদের ওখানে। তো প্ল্যাটো কাকে বলে? প্ল্যাটো হচ্ছে যখন, দেখো ভলক্যানো পড়েছো আশা করি। হ্যাঁ। এরকম একটা দেখতে হয়, এরকম তোমার যেখানে উপরে একটা ফুটো থাকে, কোথায় গেল আমার যেটা কারসারটা, ফুটো থাকে, সেখান দিয়ে লাল লাল লাভা বেরোতে থাকে কন্টিনিউয়াস ভাবে, তাই তো? হ্যাঁ স্যার। এরকম এটাকে বলে ভলক্যানো। এবার সব ভলক্যানো এইরকম কনিক্যাল শেপে হয় না। একটু হোল্ড করো তো। হ্যাঁ, তো সব ভলক্যানো এরকম কনিক্যাল শেপে হয় না। কিছু ভলক্যানো আছে যেইগুলো হচ্ছে তোমার প্লেন ল্যান্ডের ওপর হয়, এরকম প্লেন ল্যান্ড থাকে, ঠিক আছে? তার উপর মানে এইরকম ভাবে নিচ থেকে বিভিন্ন রকম জায়গা থাকে, সেখান দিয়ে লাভাটা আস্তে আস্তে বইতে থাকে। এইটাকে বলা হয় শিল্ড ভলক্যানো। পড়েছো কিনা আমি জানি না, সিলেবাসে ছিল। তো এটাকে বলা হয়
শিল্ড ভলক্যানো। ঠিক আছে, এই ভলক্যানোর যখন এই যে এরকম মানে মাউন্টেন শেপে না থেকে যখন প্লেন ল্যান্ডের ওপর থাকে সেটাকে বলা হয় শিল্ড ভলক্যানো। এইবার এই ভলক্যানিক ইরাপশন হয় যখন আস্তে আস্তে ভলক্যানিক ইরাপশন হলো, এই দুদিকে হলো, নিয়ে ভলক্যানোটা জমে গেল, বড় পাথর হয়ে গেল, নিয়ে তারপরে আবার ইরাপশন হলো, এরকম ছড়িয়ে গেল, নিয়ে আবার এরকম পাথর হয়ে গেল, নিয়ে আস্তে আস্তে জিনিসটা এরকম একটা টেবিল ল্যান্ড শেপে কনভার্ট হয়ে যায়। বুঝতে পারছো? যদি একটু পড়ে থাকো তাহলে মনে থাকবে, না হলে কিছু করার নেই আমার। এরকম টেবিল স্যার আপনার সামনে পারলাম না। এই ভলক্যানো গুলো বেরোতে বেরোতে যখন আস্তে আস্তে বেরোয়, নি শুকিয়ে যায়, বেরোয় এবার শুকিয়ে যায়, তারপরে এরকম টেবিল ল্যান্ড শেপ নিয়ে নেয়। এইরকম টাইপের একটা স্ট্রাকচার দেখা যায়, লেয়ারের পর লেয়ার, লেয়ারের পর লেয়ার। এই যখন এই স্ট্রাকচারটা যখন পুরোপুরি শুকিয়ে যায় এবং শক্ত পাথরের মতন হয়ে যায়, সেই ল্যান্ডটাকে, এই ল্যান্ডের যে তোমার এটাকে বলা হয় প্ল্যাটো। বুঝতে পেরেছো? হ্যাঁ। হুম। তো এবার হচ্ছে এই প্ল্যাটো কাকে বলে একটা ছোট্ট একটা ইন্ট্রোডাকশন দিলাম। এইবার হচ্ছে আমরা এবার আমাদের কনসেপ্টে আসি। ঠিক আছে, প্ল্যাটো কাকে বলে? প্ল্যাটো কাকে বলে? বিশেষ করে আমরা এখন ইন্ডিয়ান যেহেতু পেনিনসুলার প্ল্যাটো পড়বো। ওল্ডেস্ট ল্যান্ডমার্কস অফ ইন্ডিয়া স্টেবল সিন্স ইটস ফরমেশন। এটা স্টেবল মানে আমরা আগের যে আমরা ইয়েটা পড়েছিলাম, হিমালয়ান ফরমেশনটা পড়েছিলাম, সেখানে কিন্তু আমরা এই স্টেবল যে হ্যাঁ, সেখানে আমরা এই স্টেবল যে কথাটা আমরা ইউজ করিনি, কারণ হিমালয়ান মাউন্টেন রেঞ্জটা এখনো শুদ্ধ বেড়ে যাচ্ছে, সেটা এখনো সেই স্টেবিলিটিতে আসেনি। বা কোনো ফোল্ডেড মাউন্টেন যখন তৈরি হয় সেটা স্টেবিলিটিতে আসতে গেলে অনেক টাইম লাগে। ঠিক আছে, কিন্তু আমাদের এই প্ল্যাটো বা টেবিল ল্যান্ড এইটা হচ্ছে যখন ফর্মেশন হয়েছিল, ফর্মেশন হওয়ার পরই স্টেবিলিটিতে চলে এসেছিল। ঠিক আছে, কম্পোজড অফ মেইনলি আর্কিয়ান জেনেসিস সিস্ট। এইটা একটা রকেট টাইপ, ওই যে তুমি রক ফর্মেশন বললে, এইটা ওই রকস অ্যান্ড মিনারেলস যদি ক্লাস 11-এ মোটামুটি পড়ে থাকো এই নামটা শুনবে, আর্কিয়ান জেনেসিস সিস্ট অ্যান্ড সিস্ট। জেনেসিস একটা রক টাইপ, সিস্ট একটা রক টাইপ, দুটোই হচ্ছে তোমার মেটামরফোসড রক টাইপ। ঠিক আছে, a broad uneven tableland with valleys and hills। হ্যাঁ, তোমার ইন্টার সেপারেটেড হিলস অ্যান্ড ভ্যালিস গুলো আছে। যেমন হচ্ছে, যেমন এর মধ্যে অনেকগুলো হিলস দেখা যায় এবং ছোট ছোট ভ্যালিসও দেখা যায়। ঠিক আছে, হ্যালো? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি না, কি আর একবার রিপিট করুন। দাঁড়াও, হ্যাঁ শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, এবার বলুন। প্রচুর সাউন্ড আসছে। দাঁড়াও, ঘরে মিক্সার চলছে, যাই হোক এবার চুপ হয়েছে। ঠিক আছে, তো এই যে রকস অ্যান্ড এই যে তোমার এই যে ভ্যালি, তোমার কিটা বলছিলাম যে এই যে এই প্ল্যাটোগুলো, আমাদের যে প্ল্যাটো, যে পেনিনসুলার প্ল্যাটো আছে, সেটা মেনলি কোন রকস, কোন রক টাইপ দিয়ে তৈরি? জেনেসিস আর সিস্ট। যদি ক্লাস 11-এ রকস টাইপ যদি পড়ে থাকো, রকসের চারটা যদি পড়ে থাকো, তাহলে এই দুটো রক টাইপ তোমরা পেয়ে থাকবে। ঠিক আছে, a broad uneven tableland
উইথ ইন্টার সেপারেটেড হিলস অ্যান্ড ভ্যালিজ, মানে একটা ব্রড আনইভেন টেবিল ল্যান্ড। তোমাকে যে আগের এই স্ট্রাকচারটা আমি তোমাকে বোঝালাম, কোথায় গেল, হ্যাঁ হ্যাঁ এই যে এখানে আমি এঁকেছিলাম একটা, দাঁড়া এখানে একটা টেবিল ল্যান্ড টাইপের স্ট্রাকচার এঁকেছিলাম, পেনটা ক্লিয়ার নেই। হ্যাঁ একটু বড় সাইজের নিই, কি আসছে না। এরকম একটা টেবিল ল্যান্ড এঁকেছিলাম, কিন্তু টেবিল ল্যান্ডটা না এতটা ইভেন নয়, অ্যাকচুয়ালি জিনিসটা হচ্ছে এইরকম টাইপের, বুঝতে পেরেছো? হ্যাঁ তো এইরকম টাইপের অ্যাকচুয়ালি আমাদের ডেকান প্ল্যাটোটা, কোথাও হিল কোথাও ভ্যালি, কোথাও হিল কোথাও ভ্যালি, আবার এখানে হিল এত বড়, এখানে একটা ভ্যালি। তো এইভাবে হিল ভ্যালি হতে হতে এই টেবিল ল্যান্ডটা আমাদের ফর্মেশন হয়েছে, ঠিক আছে? হ্যাঁ স্যার। হ্যাঁ তো যেটা বলছিলাম, তারপরে এক্সটেন্ড কত, কাচ, রান অফ কাচ, যেটা আমাদের প্লেন, তোমার রাজস্থান প্লেন্স পড়াবার সময় পেয়েছিলাম নামটা। রাজস্থান প্লেন্সে রান অফ কাচ থেকে কন্যাকুমারী ইন দ্য সাউথ অবধি এটার এক্সটেনশন, মানে এই যে নিচের ম্যাপটা তাকাও, নিচের ম্যাপে এইখান থেকে এত দূর হচ্ছে এর এক্সটেনশন, বুঝতে পারছো? এই যে এইখান থেকে রান অফ কাচের এই লাইনটা থেকে কন্যাকুমারী এই লাইনটা হচ্ছে এর এক্সটেনশন, ঠিক আছে? হাইট অ্যাভারেজ 600 থেকে 900 মিটার এর হচ্ছে এলিভেশন। তোমার বইয়ে যদি উল্টোপাল্টা লেখা থাকে ঠিক করে নিও, বইয়ে কত লেখা আছে? বইয়ে হ্যাঁ বইয়ে ওটাই আছে 600 to 900 মিটারস। যাক, বাউন্ডারিজে কি কি আছে দেখো, সারাউন্ডেড বাই হিল রেঞ্জ অ্যাট অল সাইডস। ভালো পিকচার আমি যদি দেখি, এই যে এইটা, এই দেখো সারাউন্ডেড বাই হিল রেঞ্জ অ্যাট অল সাইডস, তার মানে হচ্ছে দেখো এর, হ্যাঁ কি বলছো? সে কিছু বলিনি, ওটা সাউন্ডের জন্য ক্র্যাক করছে। হ্যাঁ শুনতে পাচ্ছ এবার? হ্যালো হ্যালো, হ্যাঁ স্যার। হ্যাঁ শুনতে পাচ্ছ? হ্যাঁ পাচ্ছি, কিন্তু প্রচুর আওয়াজ হচ্ছে স্যার। এখনো আওয়াজ হচ্ছে? আওয়াজগুলো তো কিছু করতে পারবো না বাবা, আজকের দিনটা একটু ম্যানেজ করো, কি আর বলবো। হ্যাঁ, সারাউন্ডেড বাই হিল রেঞ্জেস অন অল সাইডস, এইটার মানে হচ্ছে এই দেখো, যদি এই ম্যাপটাকে বড় করে দেখি তাহলে হচ্ছে এই যে ওপরে হচ্ছে তোমার সাতপুরা রেঞ্জ, বিন্ধ্যাচল রেঞ্জ, আর এই সাইডে হচ্ছে তোমার ইস্টার্ন ঘাট, এই সাইডে হচ্ছে ওয়েস্টার্ন ঘাট, বুঝতে পারছো? তিন দিকে তিন রকম হিলস দিয়ে এটা সারাউন্ডেড, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, নর্থে কি আছে, আরাভাল্লি রেঞ্জ, এই যে নর্থে হচ্ছে আরাভাল্লি রেঞ্জ, কোথায় গেল, এই যে এই তো। নর্থ হচ্ছে আরাভাল্লি রেঞ্জ, ওয়েস্টে হচ্ছে ওয়েস্টার্ন ঘাট, ওয়েস্টে হচ্ছে ওয়েস্টার্ন ঘাট, ইস্টে হচ্ছে ইস্টার্ন ঘাট, ইস্টে হচ্ছে ইস্টার্ন ঘাট, সাউথে হচ্ছে বিন্ধ্যা সাতপুরা রাজমহল হিলস, বিন্ধ্যা সাতপুরা রাজমহল হিলস, এই জায়গাটা না কোথায় গেল, এই জায়গাটা থাকে দেওয়ানি আছে ম্যাপের মধ্যে, এই যে এটা হচ্ছে বিন্ধ্যান রেঞ্জ, ঠিক আছে? সাতপুরা এগুলো এখানেই থাকে, কোথায় গেল এই জায়গাটা করে থাকে, যাই হোক বাদ দাও। হ্যাঁ, মেজর ডিভিশনস অফ দ্য পেনিনসুলার প্ল্যাটো। এবার পেনিনসুলার প্ল্যাটোকে কিছু ডিভিশনস করা আছে, তোমাদের বই কত দূর আছে আমি জানি না, আমি এটা পড়ছি, যেগুলো ম্যাচ করবে নিয়ে নিও, যেগুলো করবে না শুনে নিও।
প্রথমে হচ্ছে মারওয়ার আপল্যান্ড। স্যার এইটা আছে, তিনটে আছে আমাদের, দ্য ডেকান প্লেটু, মালওয়ার প্লেটু আর চোটাঙ্গাপুর ছোটা প্লেটু। নাগপুর, ছোটা নাগপুর। উচ্চারণ ছোটনাগপুর। করতে করতে এবার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। যাই হোক, তোর মারওয়ার আপল্যান্ড, যেটা হচ্ছে অলসো কল্ড আপল্যান্ড অফ দ্য ইস্ট রাজস্থান। হ্যাঁ, ম্যাপে দেখলে তোমার এই যে এই জায়গাটায় পড়বে, ঠিক আছে। এই যে মারওয়ার প্ল্যাটু দেখো এখানে দেওয়া আছে, দেখতে পেয়েছো? হ্যাঁ স্যার। হ্যাঁ, এই জায়গাটা হচ্ছে মারওয়ার প্ল্যাটু। মারওয়ার প্ল্যাটু তো হচ্ছে সেন্ট্রাল হাইল্যান্ড। সেন্ট্রাল হাইল্যান্ড এই জায়গাটায় থাকে, কোথায় এখানে আছে কিনা বুঝতে পারছি না আমি। এই জায়গাটা, এই যে সেন্ট্রাল হাইল্যান্ড, আচ্ছা ওপর দিকে করে দিয়েছি, ঠিক আছে। ঠিক আছে, সেন্ট্রাল হাইল্যান্ড, ঠিক আছে। তারপরে হচ্ছে তোমার বুলদেন বুলদেলখণ্ড আপল্যান্ড। বুলদেলখণ্ড আপল্যান্ড, এই যে এই জায়গাটা বুলদেলখণ্ড দেখা যাচ্ছে। হ্যাঁ তারপরে হচ্ছে তোমার স্যার। বলো। শোনো, আমি একবার ওয়াশরুম যেতাম। যাও যাও। হ্যাঁ স্যার বলুন। হুম, তো এটা বলছিলাম যে প্রথমে আছে মারওয়ার। মারওয়ার কোন জায়গাটা? অলসো কল্ড অ্যাজ আপল্যান্ড অফ ইস্টার্ন রাজস্থান, পজিশন দেখিয়ে দিয়েছে। লাইজ টু দ্য ইস্ট অফ আরাভাল্লি রেঞ্জ। এলিভেশন হচ্ছে আর 250 থেকে 500 মিটার। বলো। বলছি আমাকে এই নোটগুলো পাঠিয়ে দেবেন। লাস্টে। ঠিক আছে। হ্যাঁ, তো 250 থেকে 500 মিটার, formed by erosional work of Bias River and its tributaries,
কম্পোজ অফ স্যান্ডস্টোন, শেল, লাইমস্টোন। এটা হয়তো তোমাদের লাগবে না, তোমাদের আগের ক্লাসে ইয়ে ছিল, রকস অ্যান্ড মিনারেলস ছিল, সেইখানে এইটা আছে। যাই হোক, দ্য সেন্ট্রাল হাইল্যান্ড, দ্য সেন্ট্রাল হাইল্যান্ড পজিশন দেখিয়ে দিয়েছি, এই জায়গাটা হবে সেন্ট্রাল হাইল্যান্ড। ঠিক আছে, হ্যাঁ, সেন্ট্রাল হাইল্যান্ড অলসো নোন অ্যাজ মধ্য ভারত পাথার। যাই হোক, হিন্দি ভাষা এটা। লাইজ টু দ্য ইস্ট অফ মারওয়ার আপল্যান্ড, তারপর ফর্ম বাই দ্য চম্বল বেসিন, এখানে চম্বল রিভার আছে, সেই চম্বল বেসিন দিয়ে এটা ফর্মেশন হয়েছে। রিভার সিন চম্বল পতওয়ারি, সরি পার্বতী, মেড অফ ওল্ড রক্স উইথ রিভারাইন ব্যাডল্যান্ড। ব্যাডল্যান্ড টোপোগ্রাফি জানো কাকে বলে? কি? ব্যাডল্যান্ড টোপোগ্রাফি মানে জানো? না। 11-এর ওয়েদারিং এন্ড ইরোশন ছিল? না। হ্যাঁ, না স্যার। ওয়েদারিং ছিল না 11-এ? ইরোশন, ওয়েদারিং? না তো, ওই চ্যাপ্টার তো স্যার পড়ানি। হ্যাঁ, না স্যার। ছিল না, পড়া হয়নি। যাই হোক, যখন একটা কি বলবো, ইরোশন কতটা নাম শুনেছো? ইরোশন কাকে বলে? ইরোশন, ওয়েদারিং, মাস ওয়াস্টিং, নাম শুনেছো তো? হ্যাঁ। হ্যাঁ, ইরোশন হতে হতে যখন একটা লিমিট, কি বলবো, ইরোশন হতে হতে যখন টপ সয়েলটা পুরোটাই ইরোড হয়ে বেরিয়ে চলে যায়, মানে সেইটাকে বলা হয় ব্যাডল্যান্ড টোপোগ্রাফি। ঠিক আছে। হ্যাঁ। দ্য বুলদেনখান্ড আপল্যান্ড, বুলদেনখান্ড আপল্যান্ড কোনটাকে বলা হয়? লোকেটেড ইন দ্য সাউথ অফ যমুনা, পজিশনটা দেখিয়ে দিয়েছি, বুলদেনখান্ড এই যে এই জায়গাটা। ঠিক আছে, সাউথ অফ যমুনা রিভার লাইজ ইন মধ্য ভারত পাথার অ্যান্ড বিন্ধ্যান হিলস। ঠিক আছে, রক টেরেন অ্যান্ড রকি আউট, মানে খড়খড়ের জমি এটা, রাফ রাগেড টেরেন, মানে খড়খড়ে যে মানে পাথরের পাথরের যে জায়গাগুলো হয় সেই রকম জায়গা। বুঝতে পেরেছো? এই পেজটা ক্লিয়ার? হ্যাঁ। এবার হচ্ছে দ্য বুলদেনখান্ড আপল্যান্ড, পজিশনটা দেখে নাও, মার্ক করা আছে পাশে, বুলদেনখান্ড আপল্যান্ড। ঠিক আছে, মধ্য ভারত পাথার, এটা তো হয়ে গেল, মোটামুটি এক্সপ্লেন করেই দিয়েছি। এরিয়া হচ্ছে 45,600 স্কোয়ার কিলোমিটারের এরিয়া। স্টেট কি কি আছে? উত্তরপ্রদেশ আর মধ্যপ্রদেশ, যে রিজিয়নটা এইটা এখানটা নিয়ে হয়েছে। ঠিক আছে, তো এলিভেশন কত? 300 থেকে 600 হচ্ছে এলিভেশন। স্লোপ হচ্ছে কোন দিকে? নর্থ ইস্ট আর সাউথ ওয়েস্ট হচ্ছে। হ্যাঁ, টোপোগ্রাফি ম্যাচিওর, ইয়ে টাইপের, রং ওর, এটা দরকার। রিভার কি কি আছে? বেতওয়া, দর্শন, ধর্ষণ আর কেন। ঠিক আছে, জর্জ আর ওয়াটারফলসের এখানে ফর্মেশন হয়েছে। জর্জ কাকে বলে জানো? স্যার কি? জর্জ না। রিভারের জর্জেস, এটা মনে হয় ক্লাস 11-এর ছিল, এগুলোও ছিল, কিছুই পড়ো, বেসটাই তোমার ক্লিয়ার নেই, 12-এ কি করবে কি? যাই হোক, জর্জ হচ্ছে যখন ডিপ কোনো আইসেড ভ্যালি বা এরকম টাইপের ডিপ ভ্যালি যখন একটা রিভার ফর্মেশন করে সেটাকে জর্জ বলা হয়। ঠিক আছে, হ্যালো, হ্যাঁ স্যার। শোনা যাচ্ছে তো? হ্যাঁ। সয়েলটা কেমন? সয়েল হচ্ছে রকি আর লেস ফার্টাইল সয়েল, এখানে চাষবাস খুব একটা হয় না, নট আইডিয়াল ফর এগ্রিকালচার। তারপর হচ্ছে মালবা প্ল্যাটো কোথায় আছে মার্ক করে দিয়েছি ম্যাপের মধ্যে, দেখে নাও। আরাবল্লী রেঞ্জের ওয়েস্টে, বিন্ধ্যাচলের ইস্টে,
ট্রায়াঙ্গুলার ইন শেপ, এরিয়া হচ্ছে 1 লাখ কিলোমিটার, মোর দেন 1.5 লাখ কিলোমিটার। ফর্মেশন কি করে, লাভা থেকে, লাভা ফ্লো থেকে ফর্মেশনটা হয়েছে। হাইট হচ্ছে তোমার 600 থেকে 500 মিটার অব্দি এর এলিভেশন। ড্রেনেজ কি কি আছে, তাপি, নর্মদা, তাপি, মাহি, এই রিভারগুলো এখানে ফ্লো হচ্ছে। আর এদিকে ইস্টওয়ার্ড হচ্ছে তো চম্বল, বেতওয়া, সিন্ধ আর পার্বতী, এই রিভারগুলো এখানে ফ্লো হচ্ছে। তারপর হচ্ছে বুলদেনখান্ড প্ল্যাটো। বুলদেনখান্ড প্ল্যাটো 1.4 কিলোমিটারের স্কোয়ার মিটারের এর এরিয়া। রিভার কি আছে, সোন রিভার, মহানদী, এইগুলো আছে। বুলদেনখান্ড কোনটা দেখো, মার্ক করে দিয়েছি, মহানদী না সাউথ। তোর প্রচুর সাউন্ড অসুবিধা হচ্ছে, শুনতে পাচ্ছি না কিছু। বলছি বুলদেনখান্ড পড়াচ্ছি আমি এখন, বুলদেনখান্ড প্ল্যাটো, এই যে এই জায়গাটা পড়াচ্ছি। বুলদেনখান্ড হচ্ছে এরিয়া হচ্ছে 1.4 কিলোমিটারের হচ্ছে এরিয়া। কি কি রিভার আছে, সোন রিভার আর মহানদী রিভার। লাইমস্টোন, স্যান্ডস্টোন আর এইসব পাথরগুলো দেখা যায়। এলিভেশন হচ্ছে 150 মিটার থেকে 1200 মিটার। আনইভেন রিলিফ মানে খড়খড়ে, মানে কোথাও উঁচু কোথাও নিচু, বুঝতে পেরেছো? আচ্ছা। হ্যাঁ, মানে বুলদেনখান্ড আমি এতগুলো যে জায়গাগুলো পড়ালাম তার কোনোটারই এলিভেশনটা এতটা আনইভেন নয়, ঠিক আছে? বুলদেনখান্ডেরই একমাত্র হচ্ছে তোমার কোথাও এইটুকু উঁচু, কোথাও আবার এত বড় উঁচু। হ্যাঁ, কোথাও এইটুকু, হ্যাঁ, কোথাও হয়তো এইটুকু পাহাড়, কোথাও এত বড় পাহাড়, বুঝেছো? হ্যাঁ। তারপরে হচ্ছে বাকিগুলো আমি কি করে বুঝবো? কোনগুলো? বাকিগুলো তো আরো বড় বড় টপিক, কি করে বুঝবো? এত সাউন্ডের অসুবিধা। কি এখনো সাউন্ড কোয়ালিটি ঠিক নেই? হ্যাঁ স্যার, একদম এক এক সময় শুনতে পাচ্ছি না, আবার এক এক সময় খুব জোরে আসছে সাউন্ডটা, ওই রকম। যখন শুনতে পাচ্ছ না তখন বলবে, আবার রিপিট করে দেবো। জোরে আসাটা তো আর কিছু করতে পারবো না। এই তো আজকে বৃষ্টির জন্য এরকম হচ্ছে আবার। তবে ছোটানাগপুর প্ল্যাটো, ছোটানাগপুর প্ল্যাটো জায়গাটা মার্ক করা আছে, দেখে নাও, দেখতে পেয়েছো? স্যার ডেকেনটা আগে, ডেকেনটা লাস্টে পড়াবেন। এই তো ডেকান, এই যে ডেকানটা কোথায় গেল? এই যে ডেকান, এই জায়গাটা। মেঘালয় প্ল্যাটো, ছত্তিশগড় প্লেন, তারপর এখান থেকে হচ্ছে এই পুরোটা হচ্ছে ডেকানটা। ছোটানাগপুর হচ্ছে এইটা, দাঁড়াও। ছোটানাগপুর প্ল্যাটো, ছোটানাগপুর প্ল্যাটো হচ্ছে ঝাড়খণ্ড, ছত্তিশগড়, ওয়েস্ট বেঙ্গল, এই রিজিয়নটা নিয়ে হচ্ছে ছোটানাগপুর প্ল্যাটো। ছোটানাগপুর প্ল্যাটো সব থেকে বিশেষত্ব হচ্ছে, দাঁড়াও তো এখন, আচ্ছা ক্যামেরা বন্ধ হয়ে গেছে না আমার? তো ছোটানাগপুর প্ল্যাটো সব থেকে বিশেষত্ব হচ্ছে যে এইখানটা, মানে এই যে ছোটানাগপুর প্ল্যাটোটা মিনারেলসের প্রচন্ড, মানে একদম কি বলবো, প্রচুর পরিমাণে মিনারেলস পাওয়া যায়, ঠিক আছে? মাইনিং এর জন্য এবং মিনারেলস এর জন্য ছোটানাগপুর প্ল্যাটো খুবই ইম্পর্টেন্ট। শুনতে পাচ্ছ? না কোন জায়গাটা বুঝলে না? স্যার কি কারণে ইম্পর্টেন্ট ওটা আরেকবার বলুন। ইম্পর্টেন্ট হচ্ছে মিনারেলস এর জন্য, প্রচুর মিনারেলস। মিনারেলস পাওয়া যায় ছোটানাগপুর প্ল্যাটোতে, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। তো তারপরে হচ্ছে কোথায় গেল, এই যে গন্ডোয়ানা রক্স, সেইগুলো রক্সের টাইমের ছিল তোমাদের 11-এ, অত ইয়ে করার দরকার নেই। গ্রানাইট, জেসিস এইগুলো ছিল, পড়ে নেবে একটুখানি, মনে রাখবে, কিছু করার নেই। দামোদর ভ্যালি, মানে দামোদর যে রিভার এখান দিয়ে ফ্লো হচ্ছে। রিচ ইন কোল,
কোল খুব ভালো পাওয়া যায় ছোটানাগপুর প্ল্যাটোতে। ছোটানাগপুর প্ল্যাটো কিছু সাব ডিভিশনস আছে, রাঁচি সাব ডিভিশনস গুলো আছে, রাজমহল হিলস, রাঁচি আর কি নেত্রাহাট। হ্যালো 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 হ্যালো। হ্যাঁ হ্যাঁ, স্যার। নেটওয়ার্ক খারাপ ছিল নাকি, বেরিয়ে গেছিলেন? স্যার প্রচুর মেঘ হচ্ছে। হ্যাঁ, বুঝতে পারছি। তো যাই হোক, তো আজকে না ডেকানটা তাহলে করাবো না, ডেকানটা যেহেতু বেশি ইম্পর্টেন্ট আছে ওটা পরের দিনই করে, মানে ইয়ে থেকে আজকে ছোটনাগপুর প্ল্যাটো আর মেঘালয় যা যা আছে ওগুলো করি, ছোটোখাটোগুলো করিয়ে দিচ্ছি আজকে, ঠিক আছে? ঠিক আছে। হুম। তো ছোটনাগপুর প্ল্যাটো যেটা হচ্ছে মানে পুরোটাই মোটামুটি বলে দিলাম। এখানে কোলসের পরিমাণ বহুত বেশি। তোমার কি সাব ডিভিশনগুলো আছে ছোটনাগপুর প্ল্যাটো? রাঁচি প্ল্যাটো, রাজমহল হিলস, নেত্রাহাট আছে? হ্যাঁ, রাজমহল হিলসটা আছে। আর হ্যাঁ, একটা কি বললেন স্যার? রাঁচি ইস্টার্ন রাঁচি ঘাটস আছে। ইস্টার্ন ঘাট তো অন্য দিকে, ওটা বাদ দাও। ওটা যখন হবে হিলস এরিয়ার মধ্যে দ্য ওটা আলাদা টপিক। সাইবার হিলস অফ ওয়েস্টার্ন ঘাটস, এইটা বাদ দিব স্যার? কোনটা? দ্য সায়াদিরস। সিয়াদ্রি, ওটা এখন দরকার নেই। ইস্টার্ন ঘাট ওয়েস্টার্ন ঘাট পরে হবে। আমি এখন ছোটনাগপুর হ্যাঁ প্ল্যাটোর মধ্যে এসো। ছোটনাগপুর প্ল্যাটো মনে হয় এইটুকুই আছে। হ্যাঁ, এতটাই আছে। হুম, ঠিক আছে। তারপরে হচ্ছে মেঘালয় প্ল্যাটো। মেঘালয় প্ল্যাটো হচ্ছে কোন জায়গাটা দেখে নাও, নর্থ ইস্টে তোমাদের আছে সিলেবাসে? মেঘালয়া? হ্যাঁ, না। মেঘালয় নেই। যাই হোক, প্ল্যাটো পড়ছো যখন, এই যে আর একটা প্ল্যাটো আমাদের ছোট্ট করে আছে মেঘালয় প্ল্যাটো, যেটা হচ্ছে নর্থ ইস্টের মধ্যে পড়ছে। তাহলে বেশি মানে ডিটেলসে যাচ্ছি না। কোন কোন হিলস দেখা যায়? গারো, খাসি, জয়ন্তিয়া, এই হিলসগুলো এখানে দেখা যায়, ঠিক আছে? শিলং একটা পয়েন্ট, হাইয়েস্ট ভিউ পয়েন্ট হচ্ছে মেঘালয় প্ল্যাটোর হাইয়েস্ট ভিউ পয়েন্ট শিলং, 1961 মিটারের। জিওলজি অ্যান্ড রিলিফ, আর্কিয়ান প্ল্যাটো দরকার, আর্কিয়ান রক্স দরকার নেই, সিলেবাসে নেই যখন। এইটুকুই জেনে রাখো যে মেঘালয় তো একটা প্ল্যাটো আছে, ঠিক আছে? তোমাকে একটা ছোট্ট একটা হিস্ট্রি বলছি, হ্যাঁ? অডিও ক্লিয়ার আছে তো? হ্যালো 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 শুনতে পাচ্ছ? হ্যালো হ্যালো